সাবধান, আসার খাইেন না। সাজেক এসে শীতের সময় বৃষ্টির দেখা, ওটাই হচ্ছে মেঘ, সবকিছু মেঘ, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমরা যে পাশের রুমটা পাইছিলাম এটা মোটামুটি বাইরের সাইডে। আপনাদের রেফারেন্সে আমরা কনসিডার করব। আচ্ছা, আমাদের চ্যানেল নাম হলো মাস্তিকিং এন্টারটেইনমেন্ট। যদি কেউ এসে বলে যে মাস্তিকিং থেকে আসছে, তখন আপনারা ফোনে অথবা সরাসরি কনসাল্ট করেন। আপনার নাম সাজেক ভ্যালি। কর্ণফুলী নদী থেকে উদ্ভূত সাজেক নদী থেকে সাজেক ভ্যালির নাম এসেছে। সাজেকে সর্বত্র মেঘ, পাহাড় আর সবুজ। এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্ত দেখা যায়। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া। কংলাকে যাওয়ার পথে মিজোরাম সীমান্তের বড় বড় পাহাড়, আদিবাসীদের জীবনযাপন, চারদিকে মেঘের আনাগোনা দেখা যায়। কিন্তু এখানে সকাল বিকাল রং বদলায়। তার পাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলোর মতো মেঘ। এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক ভ্যালি। আজকের পুরো ভিডিও জুড়ে সাজেক যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত সবকিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে দেখবেন। নামাজের সময় নামাজ বাদ দিয়ে ভিডিও দেখবেন না, নামাজের সময় নামাজ বাদ দিয়ে গেমস খেলবেন না। একজন মুসলমান হিসেবে প্রতিদিন নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, ইসলামের সকল বিধিনিষেধ মেনে চলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম দর্শক, আমি নাহিদুল ইসলাম ফরিদ হাজির হয়ে গেলাম মাস্তিকিং এন্টারটেইনমেন্টের নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগে আমি আপনাদের সাজেকের ট্যুর এর পুরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে আশা করি আপনারা সাজেক ট্যুর সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা লাভ করতে পারবেন। 25শে ডিসেম্বর 2022 আমি আর শাহিন ভাই তার দোকান থেকে বের হই বিকেলে। আমাদের যেহেতু আগে ঢাকা যেতে হবে, তাই সজীবের বাইকে আমাদের নদীর ঘাট পর্যন্ত এগিয়ে দেয়। সজীব গতবার সাজেক গিয়েছিল তার বন্ধুদের সাথে। যাই হোক, নদীর ঘাটে গিয়ে আমরা একটু ঘোরাঘুরি করি, তারপর ফেরিতে উঠি। ঢাকা থেকে খাগড়াছড়ি বাস ছাড়ে ঢাকা গিয়ে পৌঁছাই রাত 9টার দিকে। তারপর সকল কাউন্টারে যাই টিকিটের জন্য, কিন্তু কপাল এতটাই খারাপ, কোনো বাসেরই সিট খালি নাই। কারণ ছুটি থাকার জন্য সবাই সাজেকের দিকেই ছুটছে। কপাল খারাপ, সিদ্ধান্ত নিয়েই নিয়েছিলাম বাড়ি ফিরে যাব। তবু আবার শেষ চেষ্টা করলাম। শান্তি পরিবহনে গিয়ে 2টি সিট পেলাম ঠিকই, কিন্তু একদম পিছনের সিট। সবাইকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ট্যুর 2-1 দিন পিছিয়ে দিবেন, তবুও কেউ পেছনের সিটে যাবেন না, কারণ খুবই বিরক্তিকর অভিজ্ঞতা হলো পিছনের সিট। যাই হোক, তবুও অনেক এক্সাইটেড ছিলাম, তাই পেছনের সিটে আমরা নেই। আমাদের ঢাকা থেকে খাগড়াছড়ি ভাড়া জনপ্রতি 750 টাকা করে নিয়েছিল। 2 জন 1500 টাকা দিয়ে টিকিট নিয়ে শান্তি পরিবহনে উঠে পড়লাম। অনেক কষ্টে একটা পরিস্থিতি যে খাগড়াছড়ি কোনো বাসের টিকিট নেই, সব বুক। খোঁজ খবর নিয়ে রাখলাম, কোনো বাসে কোনো টিকিট নেই। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে বাড়ি চলে যাবো। লাস্ট শান্তি পরিবহন বললাম, 2টা টিকিট পাইছি, তাও ভাই একদম শেষে। যাই হোক, মোটামুটি বাস ছেড়ে দিচ্ছে, আমরা এখন খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছি ইনশাল্লাহ। দেখা পরবর্তীতে কুমিল্লা হয়তো বিরতি দেবে, তখন আপনাদের সামনে একটু কথা বলবো। এখন আবার বিরতি। আমাদের পরবর্তী গন্তব্য আপাতত খাগড়াছড়ি। সবাইকে একটা বিষয় অবগত করে রাখি, শান্তি পরিবহনে উঠলে আপনারা সরাসরি দীঘিনালা পর্যন্ত যেতে পারবেন। সকাল 6:30টার দিকে আমাদের বাস গন্তব্যস্থলে পৌঁছায়। খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছাই আমরা। সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড়। আসলে বছরের এই সময়টা অনেক ভিড় থাকে। সেখানে কোন কোন প্যাকেজের কেমন দাম তার চার্ট টানানো আছে। যারা 2-3 জন গিয়েছেন তাদের বলবো, সব সময় কোনো গ্রুপে জয়েন হয়ে চাঁদের গাড়ি অথবা জিপে যাবেন, কেননা সিএনজি অথবা বাইক সাজেকের রাস্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। কেন এই কথা বললাম একটু পরেই সেটি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু 2 জন গিয়েছি, তাই আরো 5 জনের সাথে যুক্ত হই। পরে আরো 2-3 জন মিলে আমরা মোট 10 জন হই। আমাদের প্যাকেজ 1 রাত 1 দিন, গাড়ি ভাড়া 10,000 টাকা, আমাদের 2 জনের 1600 টাকা দিতে হয়। এই খরচ ছাড়াও সাজেকে পার্কিং খরচ দিতে হয় জনপ্রতি 60 টাকার মতো। সেটা আসার দিন ড্রাইভার বুঝে নেবে। যারা গ্রুপে আসবেন না, এখানে আসলে অনেক লোক পাবেন, তাই গ্রুপে জয়েন করে যাবেন, এটাই সঠিক সিদ্ধান্ত হবে। 10 জনের গাড়িগুলো পরে ছাড়ে। আমাদের হাতে প্রায় 1 ঘন্টা সময় ছিল, কারণ আমাদের গাড়ি 8:30টার আগে দিবে না। তাই এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, ছোট ছোট সুন্দর সুন্দর আনারস খেলাম, অনেক সময় কেটে গেল। আমাদের পরবর্তী গন্তব্য দীঘিনালা এবং সেনা স্কোয়াড, যেখানে সকল গাড়ি এন্ট্রি হবে, তারপর সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
আমাদের গাড়ি চলতে শুরু করলো আঁকাবাঁকা রাস্তা ধরে, দিঘিনালা অতিক্রম করলো। সেনা স্কোয়াডের আগে 20 মিনিটের বিরতি দিবে বাগাইহাট ব্যাটালিয়নে। ফাইনালি আমরা এখান থেকে যাবো ইনশাল্লাহ সেনাবাহিনী স্কোয়াড। এখান থেকে নাকি ফলমূল বিক্রি করে, তো ফলমূল খাবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে আমরা সাজেকের উদ্দেশ্যে বের হবো। ওইখানে অনেক দেরি হবে আর কি। ওই সেনাবাহিনী ওইখানে যত রকমের গাড়ি আছে ওইখানে যাবে, দেন সবাইকে একসাথে নিয়ে সেনাবাহিনী সাজেকের উদ্দেশ্যে রওনা দিবে। সেখানের বিরতি শেষ করে আমাদের পরবর্তী লোকেশন কিন্তু যে ফিল কাজ করতেছে এটা আসলে সবকিছু তো ভাষায় প্রকাশ করা যায় না, কিছু জিনিস বুঝে নিতে হয়, তাই না? যেমন আমরা সাজেক যাব, আমাদের অলরেডি 2 জায়গায় চেকিং হয়েছে, রেস্ট হয়েছে। এই যে অলরেডি গাড়ি আসতেছে, পিছে দেখেন গাড়ি আসতেছে। এই গাড়িগুলো সব এক করতে সেনাবাহিনীরা আমাদের প্রোটেক্ট দিয়ে, সামনে একজন পিছু একটা, 2 জায়গায় 2 স্কোয়াড দিয়ে আমাদেরকে নিয়ে যাবে আমাদের গন্তব্য স্থানে দেখার জন্য। আমরা সেটার জন্য ওয়েট করতেছি। সেখানে 1 ঘন্টা বা তারও বেশি দেরি করতে হয়, কারণ খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা সকালের গাড়ি যত আছে সকল গাড়ি একসাথে করে এন্ট্রি করে তারপর সকল গাড়ি একসাথে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে। তাই খাগড়াছড়ি থেকে আগে পরে যেই আসুক সবাইকে 11টার আগেই সেনা স্কোয়াডে থাকা লাগবে। তাই এখানে মোটামুটি একটু দেরি হয়, যেটা অনেকটাই বিরক্তিকর একটা জিনিস, কিন্তু কিছু করার নাই। এই অপেক্ষা কিছুটা অবসান করবে সেখানে থাকা সকল ফলমূলের দোকান। পাহাড়ি সকল ফলমূলের স্বাদ উপভোগ না করলেই নয়। সেখানে পেয়ে যাবেন পেঁপে, কলা, কচি ডাব, মিষ্টি লেবু সহ আরো অনেক ধরনের ফল, এবং সকল ফলমূলে মোটামুটি প্রাকৃতিক একটা ছোঁয়া পাবেন, কোনো ফরমালিন পাবেন না আশা করি। যাই হোক, আমরা এক এক করে পেঁপে, কলা এবং ডাবের স্বাদ উপভোগ করতে লাগলাম। কিছুক্ষণ পরেই এক এক করে সব গাড়ি ছেড়ে দিতে লাগলো। আমরা 11টার সময় ছেড়ে যাচ্ছিলাম। দিনে 2 বার এন্ট্রি করা হয়, আবার সারাদিন যত গাড়ি আসবে বিকেল 3টায় এন্ট্রি হয়ে সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাই হোক, আমাদের যাত্রা শুরু হয়। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা চলতে শুরু করি। বলে রাখা বলো, যাদের হার্ট দুর্বল কিংবা হার্টের রোগী তারা খুব সতর্কতার সাথে থাকার চেষ্টা করবেন এই রাস্তাগুলোতে, কারণ রাস্তাগুলো অনেক ঝুঁকিসম্পন্ন রাস্তা। কেন এই কথা বললাম একটু সামনে এগুলোই জানতে পারবেন। যেতে যেতে পাহাড়ি অঞ্চলের বসবাস করা লোকজন দেখতে পারবেন, তাদের ছোট ছোট বাচ্চারা আপনাদেরকে স্বাগত জানাবে। চারপাশের পরিবেশ দেখে আপনার চোখ জুড়িয়ে যাবে, মন প্রশান্তিতে ভরে যাবে। কিছুক্ষণ যাবার পরে দেখে একটা বাইক অ্যাক্সিডেন্ট করে পাশেই পড়ে আছে। এই রাস্তায় বাইক, সিএনজি অনেক ঝুঁকিসম্পন্ন, তাই আগেই বলেছি সবসময় চেষ্টা করবেন চাঁদের গাড়ি অথবা জিপে আসার জন্য। রাস্তাগুলো অনেক উঁচু নিচু, দুর্বল হৃদয়ের লোকেরা অনেকটাই অস্বস্তি অনুভব করবেন। এবং তার কিছুক্ষণ পরেই আরো একটি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, যার কারণে পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়। এক মহিলা মারাত্মকভাবে আহত হয় এবং তার একটি হাত ছুটে আলাদা হয়ে যায়। এখানে একটি জিনিস বুঝলাম, সবাই আনন্দ করতে আসে, কিন্তু একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই বিষয়গুলো সবাই বিবেচনায় রাখবেন। অবশ্যই আপনি কোথাও বের হবার আগে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে আসবেন, কেননা একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোথাও বের হবার আগে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেয় এবং সেই সাথে আয়াতুল কুরসি পড়ে বের হবেন। আশা করি মহান রব সেদিন যাবতীয় দুর্ঘটনা থেকে আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আসলে আমরা যদি মহান রবের হুকুমগুলো সঠিকভাবে মেনে চলি তাহলে অনেক কিছু হতেই আমরা বেঁচে থাকতে পারি, কিন্তু আমরা নিজেদের মতো জীবন পরিচালনা করাকে স্বাচ্ছন্দ্যবোধ মনে করি। এখানে কোনো বিপদে পড়লে ভোগান্তি শেষ থাকবে না, তাই সতর্কতার সাথে থাকতে হবে আপনাদের। সাজেকে শুধু ভালো দিক বলবো এমনটি নয়, মন্দ দিকগুলোও তুলে ধরেছি। যাই হোক, পরে সেনাবাহিনীর সদস্য আসলে তাদের এক সাইড করে রাস্তা ক্লিয়ার করে দেয়, আমরা চলতে শুরু করি। সাজেকে ওঠার আগ মুহূর্তে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তা পাবেন, তার আগে ইঞ্জিন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ দাঁড়াতে হবে। যাই হোক, আমরা সাজেকে পৌঁছাই। সাজেক ঢুকতেই প্রথমেই সেনা রিসর্ট
যেখানে সর্বসাধারণ থাকতে পারে না। আমাদের রুম আগে থেকে ঠিক করা ছিল। রুইলুই কুইন রিসোর্ট আমরা থাকার সিদ্ধান্ত করি। সবাইকে একটা জিনিস বলবো, সবাই আগে থেকেই ফোনে রুম ঠিক করে আসবেন, কারণ সাজেকে এসে রুম না পেয়ে বাইরে রাত কাটিয়েছেন এমন উদাহরণ অনেক আছে। আমরা যে রিসোর্টে থেকেছি তার ফোন নম্বর এবং বিস্তারিত ভিডিও এর মধ্যেই শেষের দিকে পাবেন ইনশাল্লাহ। যাই হোক, আমরা রুমে প্রবেশ করি। আমরা যেহেতু 2 জন, তাই আমরা কাপল রুম নেই 3000 টাকা দিয়ে। রুমে সার্ভিস হিসেবে যা যা ছিল, 2টা খাট, পরিপাটি বিছানা, অ্যাটাচ বাথরুম, প্রয়োজনীয় সামগ্রী। সারাদিনের জার্নির ক্লান্ত শরীরে আমরা ফ্রেশ হয়ে খাইতে যাই বাইরের রেস্টুরেন্টে। নাম সিনারি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সকল রেস্টুরেন্ট প্রায় সব ধরনের খাবারই একটা নির্দিষ্ট প্যাকেজের মধ্যে থাকে। তো আমরা 250 টাকার একটি প্যাকেজ পছন্দ করি। তো এখানে প্যাকেজ আছে, মেনুতে দেখাইছি যেটা 1 থেকে 4 নম্বর পর্যন্ত প্যাকেজ। তো প্রথম প্যাকেজ আছে হচ্ছে আলু ভর্তা, ভাত, ডাল, সবজি, দেশি মুরগি, আর কি কি যেন আছে, আসলে পর আপনাদেরকে দেখানো যাবে। সে আসুক। আমরা যেটা অর্ডার করছি সেটা প্যাকেজ মূল্য 250 টাকা, আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো তো দেখলেনি কি অবস্থা। ঠিক আছে, আর হচ্ছে এখন আসতে পারে। ক্লান্ত শরীর একটু বিশ্রাম নিয়ে মাগরিবের আগে বেরোই ঘুরতে। বলা বাহুল্য, আমাদের গাড়ি সেই সময়ে কংলাক পাহাড়ে গিয়েছিল তাদেরকে নিয়ে, কিন্তু আমাদের রুম তারা না চিনায় যোগাযোগের চেষ্টা ব্যর্থ হলে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না, তাই আমাদের কংলাক পাহাড়ে আর যাওয়া হয় না। এটা একটা বড় ধরনের কপাল খারাপ বলা চলে। যাই হোক, সাজেকে একটি মসজিদ আছে। একটু ঘোরাঘুরি করি। সাজেকের জনপ্রিয় রিসোর্টের সামনে যাই। সিজনে থাকার কারণে আগে থেকেই বুকিং ছিল, যার কারণে আমরা কোনো সুযোগ পাই না। ইউটিউবে অনেকেই ভিডিওতে বলেন সাজেক
সবাই আসলে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি হোটেল থেকে খায়, রেস্টুরেন্ট থেকে খায়। তো আমরা সন্ধ্যাবেলা আপনার হেলিপ্যাড, মসজিদ হয়ে হেলিপ্যাড হয়ে ঘোরাঘুরির সময় হাবিজাবি ওইখানে আমাদের প্যাড টোটাল লোড হয়েছিল, যার কারণে সিদ্ধান্ত নিয়েছিলাম যে রাত্রে খাবো না। কিন্তু লিস্ট সাজেক আসার যে একটা আকর্ষণ সেটা হচ্ছে ব্যাম্বো চিকেন, ব্যাম্বো বিরিয়ানি, ঠিক আছে? তো এই জিনিসগুলা না খাইলেই নয়। তো আমাদের প্যাড লোড ছিল, তো রেস্টুরেন্টে গিয়ে এরকম ভাবে খাইতে পারতাম না। তো আমাদের আকর্ষণ ছিল হচ্ছে ফ্যাট কমাচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে ব্যাম্বো, মানে আসার সময় বলছিলাম যে ব্যাম্বো চিকেন অথবা ব্যাম্বো বিরিয়ানি খাবো ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে যে রাত্রে মেনুতে যদি এটা না রাখি তাহলে কিন্তু আমাদের খাওয়া হচ্ছে না, মানে সকালে কিন্তু খাওয়া হইতো না, যেহেতু সকালে আমরা বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো চিন্তা করে দেখলাম যে তাহলে এখন বাসায় নিয়ে এসে পার্সেল করে খাই, মানে পার্সেল করে নিয়ে আসি। তো আমরা ব্যাম্বো বিরিয়ানিটা আনছি। ব্যাম্বো বিরিয়ানি আছে, দেশি মুরগির ব্যাম্বো বিরিয়ানি আছে, এবং দেশি মুরগি বলতে পাহাড়ি মুরগি যেগুলা, আর ব্রয়লার মুরগির ব্যাম্বো বিরিয়ানি আছে। দেশি মুরগি ব্যাম্বো বিরিয়ানিটা কত? 750 টাকা। আর ব্রয়লার মুরগির ব্যাম্বো বিরিয়ানিটা আছে 550 টাকার মতো। আর এটা হচ্ছে বিরিয়ানি, বিরিয়ানি গেল। আবার ব্যাম্বো চিকেন আছে দেশি, আবার ব্যাম্বো চিকেন আছে ব্রয়লার, দুইটা দুই কোয়ালিটির। ওগুলো আবার আলাদা করে ভাত দিয়ে খাইতে হয়। তো ওগুলো আর কি আনিনি, অত ঝামেলা করে নিয়ে আমরা বিরিয়ানিটা নিয়ে চলে আসছি। তো একটা কথা বলে রাখি, সাজেক আসলে অ্যাটলিস্ট আপনারা আর কিছু খান বা না খান, বাস খুব ভালোভাবে খাইতে পারবেন, এটা নিশ্চিত। বাস খুব ভালোভাবে খেতে পারবেন। কেন? বাঁশের তৈরি সব আইটেম পাবেন। বাঁশের চা পাবেন, বাঁশের বিরিয়ানি পাবেন, বাঁশ দিয়ে অনেক কিছু, মানে টোটালি বাঁশের উপর নির্ভরশীল আমি যতদূর ভাই চিন্তা ভাবনা করলাম। রিয়েল বাসার চা পাওয়া যায় না কিসের জন্য? হুম কারণ ওখানে হচ্ছে তোমার ওরা কি করে, মানে আমরা যে গ্রামে চা খাই না, হুম চাটা তো তাও মোটামুটি কাপটা মোটামুটি ভরে দেয় দুধ চা, তাই না? হুম আর এরা দিচ্ছে হলো গিয়ে আপনার মানে অর্ধেক, মানে এক কাপে চার ভাগ করলে যা হয় ধরতে গেলে, মানে আমি যেটা পাইছি আর কি, সে 3 চুমুকে শেষ করে ফেলছে মানে 30 টাকা। ছোট ছোট চামচে শেষ। তো মানে যে ওরা গোলাই দিয়ে এসে বাসার ভিতরে ঢুকাই দিয়ে দেখান, বাসের জন্য ওদের চার্জ একটা যাই হোক, হচ্ছে 10 থেকে মোটামুটি 15 টাকা এখানে বেশি। মেইন মেনু হচ্ছে বাঁশ। বাঁশ আপনাকে খেতেই হবে সাজেক আসলে, ঠিক আছে? মানে খান বা না খান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওদের বেশিরভাগ মেনু হচ্ছে বাঁশ। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে আলহামদুলিল্লাহ আসলাম, রেস্ট করলাম, থাকলাম, সন্ধ্যার সময় একটু ঘোরাফেরা করলাম। আর কালকে সকালে একটু ঘোরাফেরা করব, এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরেটা পরে দেখা যাবে। আপাতত এখানে এখন খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? সে প্ল্যান করতেছে খাওয়া খা- খাওয়া দাওয়া হবে এখন। আপাতত এখানে এখানে এখন খাওয়া দাওয়া চলবে, খাওয়া দাওয়ার পরে ঘুমাবে ইনশাল্লাহ। দেখা হচ্ছে সকালে। পরের দিন সকাল ভোরে বের হয়ে ঘোরাঘুরি করতে। সাথে ছিলেন যাদের সাথে আমরা প্যাকেজ নিয়ে এসেছি, তাদের 2 জন। তারা গত রাতে আমাদের রিসোর্টে এসেছিল এবং সকালে একসাথে বের হবার জন্য আসে। তারপর আমরা সাজেকের বিভিন্ন জায়গা ঘুরতে বের হই। মনে হচ্ছিল বাহিরের কোনো দেশের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি। আপনার এই এডুকেশন তো চ্যানেলের নাম কি? ম্যাথ সায়েন্স এডুকেয়ার। আমি তো বলি যে আপনার এডুকেশনাল তো এই জন্য একটু আমার সাবস্ক্রাইবার কম আর কি, 2 মাস হচ্ছে। MATHSCIENCEDUCARE ম্যাথ সায়েন্স এডুকেয়ার। আমরা ভিডিওতে কথা বলতেছি, পোজ নিয়ে দাঁড়ায় আছে। দূর থেকে সেই মসজিদটা দেখতে পেলাম। আবারও হেলিপ্যাডে যাই, কিছু ছবি তুলি, সেখান থেকে সার্কেল করে জায়গাটি ক্যাপচার করি। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা। সেখান থেকে ফিরতে ফিরতে একটি চিপার রাস্তায় আমাদের চোখ যায়, যেটা কিনা পাহাড়িদের গ্রামে ঢোকার রাস্তা। যদিও সেখানে যাওয়া নিষেধ, তবুও আমাদের কৌতূহল জাগলো। তাই ভাবলাম ভিতরটা একটু ঘুরে আসা যাক। তাই আমরা সবাই সরু রাস্তা ধরে ভেতরে যেতে থাকলাম। কিছু দূর আগানোর পরেই পাহাড়িদের একটি বাড়ি দেখতে পেলাম। তার পাশ দিয়ে আবারও চলতে শুরু করলাম। ওরে বাইরে বাইরে, কি এগুলা? পথগুলো যে কত ঢালু তা বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না। খুবই ঝুঁকিপূর্ণ ছিল, একটু পা পিছলে
মেঘ, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি। শাহিন ভাই মগ কিনছে। হ্যাঁ। তারপর বৃষ্টি শুরু হয়, আমরা বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করে রিসোর্টে যাই। শীতের সময় বৃষ্টির সময় মোটামুটি বৃষ্টি পড়তেছে। এটি হচ্ছে আমাদের রুমের বাইরের সাইড আর কি, আমাদের রুমের মধ্যে আর কি। মোটামুটি আমরা যে রুমটা নিয়েছিলাম সেই রুমের ভিতর থেকে এই ভিউটা মোটামুটি মাশাআল্লাহ অনেক ভালো। তবে সাজেক এসে শীতের সময় বৃষ্টির দেখা, যাক আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো একটা রিসোর্টের বারান্দায় গিয়ে বৃষ্টি উপভোগ করি। হালকা মেঘ ভেসে যাচ্ছিল, যদিও সাজেকে এসে এই মেঘকেই আমরা বেশি মিস করি। কারণ সাজেকে এসে যদি মেঘ না পাওয়া যায় তাহলে সেটিকে দুর্ভাগ্য বলাই চলে। বর্ষাকালে সাজেকে আসবেন তাহলেই পরিপূর্ণ মেঘের ছোঁয়া পাবেন। বাইচান্স আমাদের চ্যানেল থেকে মনে করেন দু একজন আসলো, তখন কি তাদের ডিসকাউন্ট হবে? হ্যাঁ, আপনাদের রেফারেন্সে আমরা কনসিডার করবো। আচ্ছা, আমাদের চ্যানেল নাম হলো মাস্তিকিং এন্টারটেইনমেন্ট। যদি কেউ এসে বলে যে মাস্তিকিং থেকে আসছে, তখন আপনারা ফোনে অথবা সরাসরি কনসাল্ট করেন। আপনার নামটা? নাজমুল ইসলাম। নাজমুল ইসলাম। আর ওনার নাম হলো নাজমুল ইসলাম। ফোন নাম্বার একটু বলেন। 01632543454। আর আমরা মোটামুটি আমজাদের সাথে কথা বলে আসলাম, কিন্তু তাকে দেখে পাইনি, তারা আমাদের কথা বলে দিয়ে। উনি ওনার। আচ্ছা, তো আজকে এখনকার মতো মোটামুটি শেষ করে দিচ্ছি। এখন গাড়িতে যাবো, যাওয়ার সময় আপনাদের কিছু ভিডিও দেখাবো ইনশাল্লাহ। তো মোটামুটি এখনকার মতো এখানে ক্লোজ। গাড়ি দাঁড়ায় আছে, আমাদের বের হতে হবে। আমরা বিদায় নেই, গাড়ির উদ্দেশ্যে বের হই। সবাই ফোন দিতে থাকে। সবাই ইতিমধ্যেই গাড়িতে পৌঁছে গিয়েছে। গাড়ি ছাড়বে 11টায়। যখন বের হই তখন ঘড়িতে 10:30 মতো বাজে। আমরা রইলুই কুইন রিসোর্ট থেকে বের হয়ে যাই। গাড়ি ছাড়তে প্রায় 30 মিনিট দেরি, তাই ড্রাইভারের সাথে একটু আড্ডা। গানটা হয়ে যায়, গানটা হয়ে যায়, সংক্ষেপে। একটু বলেন, একটু বলেন, একটু। হ্যাঁ, আপনাদের ভাষায় বলেন, আপনাদের ভাষায় বলেন ভাইয়া। আমরা যখন বলি ভাইয়া কেমন আছেন, আপনাদের ভাষায় কি বলে ওইটা? হেনজান আগত জি, হেনজান আগত ইনজানা, হেনজান আগত ইনজান আগত। ইঞ্জান আগত, এটা কোন দেশের ভাষা? বাংলাদেশি? আপনাদের চাকমার ভাষা? জি আমাদের চাকমা ভাষা ইনজান আগত। আর যখন বলি ভাই এখন আমরা বলি গরমটা নামতেছি, এটা কি বলেন? মুরুবুল আমল লই মুরগুমাল্লা। মুরুবুল আমল লই আমো হ্যালো আমো না না দে না দে না দে গাড়ি চালাতে না দে। গাড়ি চলতে শুরু করলো। আমরা একদিন এক রাত থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। ভ্রমণটি স্মরণীয় ছিল। ভিডিওর শেষে আমাদের কত খরচ হয়েছে এটি বলে দেবো ইনশাল্লাহ। আবার সময় ড্রাইভারের সাথে বসি, সামনে থেকে ভিউগুলো আপনাদের
আলহামদুলিল্লাহ। দেখছেন ভিউটা কি? তো নিলাম আমরা আশেপাশের স্থানগুলোতেও একটু ঘোরাঘুরি করব। তাই সিদ্ধান্ত নিলাম আলুটিলা তারেঙে যাবার। একটা বাইক ভাড়া করে যাত্রা শুরু করলাম। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম আলুটিলা গুহা। প্রবেশ মূল্য 40 টাকা প্রতিজন। আমরা গুহার সামনে হেঁটে গেলাম। যাবার পথে দেখলাম অনেকে ফিরে আসছে। কারণ হিসাবে জিজ্ঞাসা করলাম, তারা বলল ভিতরে নাকি অনেক যাবার মতো পরিস্থিতি নাই, অনেক অন্ধকার, পানি, দম নাকি বন্ধ হয়ে আসে, তাই তারা ফিরে আসছে। আসলে সেখানে সবাই নাকি প্রবেশ করতে পারে না। যাই হোক, আমরা তবু সিদ্ধান্ত নিয়ে গিয়ে দেখবো ইনশাল্লাহ। আমরা গুহায় প্রবেশ করি। ভেতরটা ছিল প্রচন্ড অন্ধকার, তবে যেহেতু পাথর, যেহেতু কোনো পিচ্ছিল ছিল না তেমন একটা। আমরা মোবাইলে লাইট জ্বালিয়ে পথ চলতে থাকি। শুনেছি মহান রবের কুদরতে গুহাটা নাকি প্রাকৃতিক ভাবেই তৈরি। যাই হোক, প্রায় 1 থেকে 2 মিনিটের মতো লাগে আমাদের গুহার এক পাশ থেকে অন্য পাশে যেতে, কিন্তু ঢুকার আগে অনেকেই বলেছিল অনেক সময় নাকি লাগে। যাই হোক, আমরা বের হয়ে একটু ঘোরাঘুরি করে সেই বাইকেই সেখান থেকে বের হয়ে সেনাবাহিনীদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাস্তেকিং এন্টারটেইনমেন্টের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।